রজত সরকার হারিয়ে গেলেন চিরতরে। হার হিম হরা। প্রতিকৃতিটি এক ঝলক দেখেই রজতবাবুর ভীষণ মনে ধরল অজ্ঞাতনামা এক নারীর ছবি। পরনে গাঢ় নীল গাউন, মাথার পেছনে ধবল শুভ্র পাহাড়, বরফের ওপর ঝিকিয়ে উঠছে সূর্যের সোনালি আলো। মেয়েটির বয়স কোনো মতেই ৩০-এর বেশি নয়। মুখে এক উজ্জ্বল দীপ্তি, ঠোঁটে মোনালিসার মতোই রহস্যময় এক হাসি। তবে নিঃসন্দেহে মেয়েটির মুখশ্রীর সবথেকে আকর্ষণীয় অংশ হল তার চোখ জোড়া। হালকা বাদামি রঙের মণিতে খেলা করে পৃথিবীর ছায়া। দিঘির মতো চোখ দুটোয় গভীর অনুসন্ধিৎসার ছাপ। সব মিলিয়ে ছবিটার মধ্যে একটা অদ্ভুত প্রহেলিকা আছে। মৌলালি থেকে নিউ মার্কেটের দিকে হাঁটার পথে এরকম অনেকগুলো ছবির দোকান পড়ে। মূলত ফটোগ্রাফারদের তোলা নাগরিক জীবনের ছবি বা জল রঙে আঁকা সাধারণ কিছু ছবি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে বিক্রি করে দোকানদাররা। কিন্তু এই রকম একটা দোকানে এত জীবন্ত পেশাদার মানের ছবি পাবেন, সেটা রজতবাবু কল্পনাও করেননি। নিশ্চয়ই কোনো আকাশছোঁয়া দাম হাঁকাবে দোকানদার। মনে সংকোচ রেখেই রজতবাবু জিজ্ঞাসা করলেন, এই ছবিটার দাম কি আছে বলো তো? দোকানি দরজায় হেলান দিয়ে বসেছিল। নিবিষ্ট কৌতূহলী চিত্তে নজর রাখছিল রজতবাবুর হালচালের ওপর। ছবিতে আগ্রহ দেখাতেই সোজা হয়ে বসল সে। বলল, ওটা ওটা বিক্রির জন্য নয় বাবু, আমার আঁকা এমনি রেখেছি। আপনি নিতে চাইলে যা খুশি হোক একটা দিয়ে নিতে পারেন। রজতবাবু শিল্পের যে খুব একটা কিছু বোঝেন সেরকম লোক নন। সাম্প্রতিক বাজারে হাতে আঁকা প্রতিকৃতির কী রকম দর চলছে তা নিয়েও তার কোনো বিশেষ ধারণা নেই। তিনি আমতা আমতা করে একটা দাম বলতেই দোকানি রাজি হয়ে গেল। ছবিটা মহানন্দে বগলদাবা করে বাড়িতে নিয়ে চললেন রজতবাবু। কলকাতা শহরের উপান্তে নতুন ফ্ল্যাটে এসেছেন রজতবাবু আর তাঁর স্ত্রী সোমা দেবী। সরকারি কর্মচারী ছিলেন। যা পেনশন পান তাতে দুজনের দিব্যি চলে যায়। মেয়ে বিয়ে করে হায়দ্রাবাদে সেটেলড, ছেলে ব্যাঙ্গালোরে চাকরিরত। অবসরে বই, রেকর্ড প্লেয়ার আর এটা সেটা নিয়েই সময় কাটাতে ভালোবাসেন রজতবাবু। তা নিয়ে অবশ্য সোমা দেবীর অভিযোগেরও শেষ নেই। এই তো আজকেই রজতবাবুকে কাগজে মুড়ে কিছু একটা হাতে নিয়ে আসতে দেখি ক্লান্ত গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, উফ, আবার কি বই আনলে? রজতবাবু দিগ্বিজয়ের হাসি হেসে বললেন, দারুণ একটা পোর্ট্রেট পেয়েছি, দারুণ, হ্যাঁ, একেবারে জলের দরের। তবে কি জানো, ছেলেটার আঁকার হাতও খুবই ভালো। এই তো আমাদের মৌলালিতেই বসে। ভাবছি মাঝে সাঝে ওর দোকানে গিয়ে আরো ২-৩টে ছবি কিনে আসবো। কি বলো? হ্যাঁ। সোমা দেবী ঝাঁঝিয়ে উঠলেন, উফ, এই যে এত জিনিস এনে জড়ো করছো, ঘরে নড়বার জায়গা আছে? কোথায় টাঙাবে এত বড় ছবি? এই তো পায়রার খোপের মতো ফ্ল্যাট, এখানে কোথায় রাখবে এত কিছু? আমতা আমতা করে ওঠেন রজতবাবু। কেন? এই যে বসার ঘরে সোফার পেছনের এত জায়গা, ঘড়িটার তলায় তো দিব্যি রাখা যাবে। কদিন ধরেই তো দেওয়ালটা খালি খালি লাগছিল। ঈশ্বর ঠিক একটা ব্যবস্থা করে দিলেন। তুমি সেটা তো দেখছো না? সোমা দেবী গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকে গেলেন। তার এখন রাজ্যের কাজ পড়ে আছে। এই এক ফালি ছবি নিয়ে আদিক্ষেতা করার সময় অন্তত তার নেই। দ্রুত হাতে পেরেক পুঁতে ছবিটা টাঙিয়ে দিলেন রজতবাবু। বাহ, এতক্ষণে যেন বসার ঘরে
প্রাণের ছোঁয়া লাগলো। কতক্ষণ যে অপলক তাকিয়ে থাকলেন ওই রহস্যময়ী ছবির দিকে তার ইয়ত্তা নেই। গিন্নি যাই বলুন, ছবিটা এখানে ঝোলানোয় যে ঘরের রূপ একদম বদলে গিয়েছে তা নিয়ে অন্তত সন্দেহ নেই। সেদিন সন্ধে আবার ওই চত্বরে গেলেন রজতবাবু। তার মনে হচ্ছে এই কাজের জন্য তিনি ছেলেটিকে যে দাম দিয়েছেন তা যথেষ্ট নয়। দোকানটি খুঁজে ছেলেটিকে আরও কিছু টাকা দেবেন, এটাই রজতবাবুর মনোবাসনা। গিয়ে অবশ্য হতাশ হতে হলো তাকে। দোকানের ঝাঁপ ফেলা। পাশেই একটা আয়নার দোকান ছিল, সেখানে জিজ্ঞাসা করলেন রজতবাবু, আচ্ছা দাদা, বলছি এইখানে এখানে যে ছেলেটা বসতো, ওর ওর কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার কিছু কিছু আছে? দিতে পারবেন কিছু? মানে দোকানের নাম ধাম বা লেখা কিছুই তো দেখতে পাচ্ছি না। আয়নার দোকানের লোকটি মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, नहीं बाबू, वो तो पता नहीं। কিছুটা হতাশ হলেও পুরোপুরি দমলেন না রজতবাবু। তিনি পরে আবার ফিরে আসবেন, ছেলেটিকে কিছু অতিরিক্ত মূল্য দিয়েই তারপর ক্ষান্ত হবেন, এটাই স্থির করলেন। বাড়ি যখন ফিরলেন তখন বেশ রাত হয়েছে। সোমার শরীরটা খারাপ, প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছেন। রান্নার মেয়ে কমলা টেবিলে রুটি আলু চচ্চড়ি রেখে গিয়েছিল, সেটাই গরম করে একা একাই খেতে বসলেন রজতবাবু। মৃদু আলো জ্বলছে ডাইনিং রুমে, তাতে ছবিটার রহস্যময়তা যেন 1.5 গুণ বেড়ে গিয়েছে। ওই কুহকিনী চোখের মধ্যে এক আশ্চর্য চৌম্বক শক্তি আছে। তার ডাক উপেক্ষা করা শক্ত। খেয়ে দিয়ে বাসন ধুয়ে ঘুমোতে গেলেন রজতবাবু। তাঁদের বাড়ির কাঁচের জানালা দিয়ে দেখা যায় অনেক দূর। চোখে পড়ে উঁচু উঁচু ইমারত, নগরের আলো, ওভারব্রিজের ওপর দিয়ে সবকিছুই যেন চোখে পড়ে তার। অন্যদিন এভাবেই চোখ লেগে আসে রজতবাবুর, কিন্তু আজ বহুবার এপাশ ওপাশ করার পরেও কিছুতেই ঘুম আসতে চাইছে না। রজতবাবু 1 গ্লাস জল খেলেন। সোমার গায়ে চাদরটা টেনে দিয়ে এসি একদাগ কমালেন। তাও কিছুতেই কিছু হওয়ার নয়। ঘুম যেন চোখ থেকে আজ রাতের জন্য বিদায় নিয়েছে। আরও কয়েকবার এপাশ ওপাশ করে একটু বসার ঘরে গিয়ে বসলেন তিনি। উফ, গরমটা অসহ্য। পাখা চালিয়ে এসি চালিয়েও যেন মনে হচ্ছে গোটা শরীর হাঁসফাঁস করছে। ডাক্তার দেখাতে হবে কি? প্রেশারটা বাড়ল? এই সব 7-5 ভাবতে থাকলেন রজতবাবু। জামাটা খুলে সোফায় গা এলিয়ে বসলেন। চোখটা গেল উল্টো দিকের সোফার ওপর টাঙানো ছবিটার দিকে। নরম হলুদ আলোয় তার আংশিক দৃশ্যমান। মেয়েটির তাকানো যেন তখন গভীরতর হয়েছে। সে অমোঘ এক দৃষ্টিতে যেন পড়ে ফেলতে পারছে সামনের দর্শকের মনের কথাও। উল্টো দিকের মানুষের মস্তিষ্কের গভীরতম প্রকোষ্ঠে চলছে কি ভাবনা, সেটাও যেন তার অজানা নয়। সকালে যে স্মিত হাসি দেখে তার মন ভরে গিয়েছিল, এখন সেই হাসি দেখেই রজতবাবুর অস্বস্তি হচ্ছে কেন? গা শিরশির করছেই অনিবার্য রহস্যময়তার সামনে পড়ে। রজতবাবু ঘরে ফিরতে চাইলেন, কিন্তু কে যেন তার পা দুটো গজাল দিয়ে মেঝের সঙ্গে আটকে দিয়েছে, প্রলুব্ধ করছে ওই ছবির সামনে গিয়ে দাঁড়ানোর জন্য। তিনি মন্ত্রমুগ্ধের মতো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালেন। ছবির ভেতর থেকে কে যেন ফিস ফিসিয়ে বলে উঠল, এসো, ভিতরে এসো, দেখে যাও, দেখে যাও আমার দুনিয়াটা।
সেই অলৌকিক কণ্ঠের ডাক উপেক্ষা করা মুশকিলই নয়, অসম্ভব। রজতবাবু ছবিটা স্পর্শ করতে গিয়ে দেখলেন ছবির ভেতরে হাত গলে যাচ্ছে। এ কি? ছবিটা কি তার মানে অন্য দুনিয়ার দরজা? রজতবাবু বিস্ময় বিমূঢ় হয়ে ছবির ভেতরে মাথা গলালেন। অনন্ত অন্ধকার চিরে ভেসে আসছে সামান্য হলুদ আলো। তার নিচে চেয়ার পেতে কে যেন বসে আছে। জানালার মতো ছবিটা দিয়ে ভেতরে ঢুকলেন রজতবাবু, কিন্তু না, কোনো শব্দ হলো না। তিনি ডাকলেন, কে ওখানে? কে? কোনো সাড়া নেই। রজতবাবু এগোলেন দরজার দিকে, মানে ছবিটা যেদিকে আছে ঠিক সেদিকে। বিট করে বসে আছে সেই অচেনা মূর্তি। রজতবাবু আবারও তাড়াতাড়ি গিয়ে সেই মূর্তিটাকে ডাকলেন, কে বসে আছেন ওখানে? উত্তর দিচ্ছেন না যে? কে বসে আছে? কোনো উত্তর এলো না। রজতবাবু চেয়ারটা ঘুরিয়ে দিতেই তাঁর ভাষা হারিয়ে গেল। বাক রুদ্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য। চেয়ারে বসে আছেন খোদ তিনি। তিনি পড়িমড়ি করে বেরোনোর জানালাটা খোঁজার চেষ্টা করতে লাগলেন। কোথায় সেটা? এই কালান্তক দুনিয়া থেকে কি আর মুক্তি নেই? পাগলের মতো চিৎকার করলেন রজতবাবু। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমাকে এই ছবিটা থেকে বের করো। কে আছো? সোমা! সোমা বাঁচাও! সোমা বাঁচাও! কিন্তু স্থানকালের চৌকাঠ পেরিয়ে তাঁর আর্তনাদ এই পরিশীলিত ড্রয়িং রুমে আর পৌঁছল না। অবসরপ্রাপ্ত রজত সরকার হারিয়ে গেলেন চিরতরে। বাড়ির লোক, থানা, পুলিশ সবকিছুই করল, কিন্তু কিছুতেই কিছু সুরাহা হলো না। ড্রয়িং রুম থেকে লোকচক্ষুর আড়ালে হারিয়ে গেল ছবিটাও। এর কয়েক সপ্তাহ পরে অফিস থেকে বাড়ি ফেরার পথে রূপসার হঠাৎই মৌলালি থেকে নিউ মার্কেটের রাস্তায় একটা দোকানে একটা অদ্ভুত প্রতিকৃতি চোখে পড়ল। আশ্চর্য, জীবন্ত একটা পোর্ট্রেট। দোকানটায় আর কোনো খদ্দের নেই, আর কারুর চোখে যেন পড়েনি এতকাল। শুধু রূপসারই চোখে পড়ল সেই ছবিটা। ছবিটি এতটাই সুপটু হাতে আঁকা যেন মনে হয় ছবির ভেতরের ভদ্রলোক জীবন্ত। ছেলেটাকে দাম জিজ্ঞাসা করাতে ছেলেটা বলল, এ ছবি বিক্রির জন্য নয়, মানে আমার হাতের আঁকা কিনা। আর তাও যখন বলছেন তখন যা ভালো বোঝেন তা দিয়ে নিয়ে যেতে পারেন। মানে আপনার যা ভালো মনে হয় সেটা দিলেই আমি খুশি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।